আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একই তলে। একই তল মানে কি, আমার এই বোর্ডটা একটা তল, তাই না? এই তলের উপরে যদি আমার তিনটা ভেক্টর ক্রিয়াশীল থাকে, ঠিক আছে, তা আমি ওইটা কিভাবে বুঝাবো তোমাকে যে না আমার একই তলের মধ্যে তিনটা ভেক্টর ক্রিয়াশীল আছে? আমি ধরো জানি, আমি গাণিতিকভাবে আরেকজনকে কিভাবে বুঝাবো? আচ্ছা, তো আমি ধরো এই তলের মধ্যে আমার তিনটা ভেক্টর আছে, একটা আছে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর একটা আছে আর ভেক্টর। এই তিনটা ভেক্টরই আমার এই একটা তলের মধ্যে সীমাবদ্ধ আছে। তো আমি এই তিনটা ভেক্টর যে একই তলে সীমাবদ্ধ সেটা কিভাবে বোঝাবো গাণিতিকভাবে? তো সেটা নিয়ে যদি আমি একটু কাজ করি, ধরি আমি এই দুইটা ভেক্টরের ক্রস গুণন করলাম, পি আর কিউ এর ক্রস গুণন করলাম। আচ্ছা, তাদের যদি আমি ক্রস গুণন করি অবশ্যই তাদের একটা দিক আসবে, এখানে একটা তার মান আসবে, ঠিক আছে? আমি জানি না ধরো মান একটা আসলে, এবং এই জিনিসটা আমার ইম্পর্টেন্ট, এটা কি দিক, এবং তার দিকটা কোন দিকে হবে? ধরো পিটা হচ্ছে এইদিকে, কিউটা হচ্ছে এইদিকে, হ্যাঁ, পিটা হচ্ছে এদিকে, কিউটা হচ্ছে এদিকে। তাহলে আমার পি ক্রস কিউ যখন করব তখন আমার এইখান থেকে আমি এই দিক বরাবর যাব না, তখন এই ক্ষেত্রে আমার কি হবে? দিকটা হয়ে যাবে এই দিকে, উলম্ব বরাবর। হ্যাঁ, যে তলের উপরে আছে এই তলের উলম্ব বরাবর। তো তলের উলম্ব বরাবর রাইট হ্যান্ড থাম্ব রুল থেকে আমরা এই জায়গাটা বুঝতে পারি যে বোর্ডের বাইরের দিকে কিন্তু এখানে ক্রিয়াশীল। আমাদের এই পি আর কিউ ভেক্টর ক্রস গুণন করার পর যে নতুন ভেক্টর আসছে সেই ভেক্টরটা হচ্ছে আমার বোর্ডের বাইরের দিকে ক্রিয়াশীল। তার মানে কি, আমার বোর্ডের সাথে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না? তাহলে আমি যে বুঝে গেলাম আমার যে একক ভেক্টর যেটা, ওইটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। কার সাথে? আমার এই বোর্ডের যে তল আছে তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তলের সাথে। কার সাথে আছে? তলের সাথে। এখন এই দুইটারই তো আমি বললাম যে আমার একই তলে আছে। আমার তৃতীয় যে আরেকটা আছে সেটা কি আমার একই তলে আছে? আমি এই দুইটারে ধরে নিলাম আমার একই তলে আছে। আমার তৃতীয় যে আরেকটা ভেক্টর আছে সেটা কি একই তলে আছে কিনা ওইটা নিয়ে আমার কনফিউশন। তো সেটা যদি একই তলে থাকে সে অবশ্যই এদিক বরাবর থাকবে, ধরে নিলাম সে এদিক বরাবর, আর ভেক্টরটা এদিক বরাবর। ওকে, এখন তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে কি? পি ক্রস কিউ। এই যে নতুন যে ভেক্টর, ধরি এখানে এস ভেক্টর তৈরি হয়েছে, এটা থেকে কি ভেক্টর তৈরি হয়েছে? এস ভেক্টর, নতুন যে ভেক্টরটা, ওই এস ভেক্টরটা আমার আর ভেক্টরের সাথে থাকবে কিভাবে? বোর্ডের বাইরের দিকে। তার মানে এটা এস ভেক্টর আর আর ভেক্টর আমি ধরে নিই এইভাবে আছে তোমার এস ভেক্টর, এটা বোর্ডের বাইরের দিকে। তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? 90 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? 90 ডিগ্রি। যে তুমি এখানে কলম রাখো, কলম রাখার পর এই জায়গায় যে কোণটা হবে সেটা হবে 90 ডিগ্রি। তাহলে আমার যে নতুন যে ভেক্টর এস ভেক্টর, অথবা আমি যদি লিখি পি ক্রস কিউ, এই দুইটা ভেক্টর, এই ভেক্টরের ক্রস গুণনের ফলে নতুন যে ভেক্টর ওইটার সাথে যদি আমি ডট গুণন করি আর ভেক্টরের, তাহলে ডট গুণনের মানটা কীরকম আসে? আমরা দেখছিলাম যে ধরো পি ক্রস কিউ, এটার ফলে যে নতুন ভেক্টর তৈরি হয়েছে তার আর আমি আর ভেক্টরের যখন ডট গুণন করব তখন পি ক্রস কিউ এই দুইটা ভেক্টরের ক্রস গুণনের মান ইন্টু আর ভেক্টরের মান কজ 90 ডিগ্রি, এরকম না? কজ 90-র মান কত আমরা জানি 0, তাহলে এই অংশটা হয়ে যাবে 0। তাহলে আমার এইখান থেকে আমি বলতে পারি এটার মান যদি হয় 0, এটার মান যদি 0 হয় তাহলে আমি বলবো পি কিউ আর তিনটি ভেক্টর একই তলে বিদ্যমান, একই তলে বিদ্যমান। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখানে ধরো তিনটা ভেক্টর দেওয়া আছে, এই তিনটা ভেক্টর একই তলে আছে কিনা এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে একই তলে থাকলে কি করতে হবে? ধরো আমি প্রথম দুইটাকে ক্রস গুণন করলাম এবং তাদের ক্রস গুণনের যে ভেক্টর হবে ওই ভেক্টরের সাথে আমি পরের যে ভেক্টরটা আছে ওই ভেক্টরকে কী করবো? ডট গুণন করবো এবং ওইটার মান আসবে 0, ঠিক আছে? তো আমরা এইভাবে বের করতে পারবো যে এটা কি একই তলে আছে কিনা। এই ফর্মুলা যদি ফলো করে তাহলে এই তিনটা ভেক্টর একই তলে আছে। আচ্ছা, তো আমি পি ক্রস কিউ যদি প্রথমে করি, পি ক্রস কিউ আমরা করতে গেলে 3 ক্রস 3 ডিটারমিনেন্ট বানাইতে হয়। আই জে কে, আমি জানি এগুলো তোমরা পারো, 2 3 5 -1
2 7 21 minus 10 14 plus 5 4 plus 3 তো আমাদের এখানে দাঁড়াবে হচ্ছে 11 i cap minus 19 j cap plus 7 k cap। তো আমাদের যে নতুন ভেক্টরটা বের হইলো ওই ভেক্টরের সাথে এখন আমি r ভেক্টরের ডট গুণন করব p ক্রস q। এই ভেক্টরের মানের সাথে আমি এখন r ভেক্টরের ডট গুণন করব। তো এই ভেক্টরের মানটা হচ্ছে 11 i cap minus 19 j cap plus 7 k cap। আচ্ছা, আমার এখানে r ভেক্টরটা হচ্ছে i cap plus 7 j cap minus k cap। একই জায়গায় আমরা ডট গুণন তো তোমরা করতে পারো, ঠিক আছে? তো ডট গুণন 11 into 1 11 minus 19 into 17 প্লাস মাইনাস 7। আনসার আসবে আলটিমেটলি মাইনাস 1 to 9 হুইচ ইজ নট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? যেটা জিরোর ধারে কাছেও নাই। তাহলে আমরা এটা যেহেতু 0 নট ইজ ইকুয়াল টু 0 আসলো, তাহলে আমাদের এই ফর্মুলা মানছে না, তার মানে একই তলে হবে না, একই তলে হবে না। এখন আমরা একটা জিনিস দেখি, ধরো আমার এখানে কে অক্ষ নাই, কোনোটার ক্ষেত্রেই কে অক্ষ নাই, আমার এখানে কে অক্ষের এখানে আমি 0 বসাই দিলাম, সবগুলোর ক্ষেত্রে আমি 0 বসাই দিলাম। তখনের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, তাহলে এখানে আমাদের কি হবে, সবগুলোর মান হচ্ছে 0। তখনের ক্ষেত্রে আমাদের নতুন করে এখানে বসাইতে হবে 0 into 0, তার মানে এটা হয়ে গেল 0 মাইনাস জে 0 into 0, এটাও হয়ে যাবে 0 প্লাস কে 4 প্লাস 3, মানে আলটিমেটলি আমার 7 কে ক্যাপ। আমার যে ভেক্টরটা থাকবে এটা থাকবে শুধু 7 কে ক্যাপ। আমি 7 কে ক্যাপটা হচ্ছে এই জায়গায় বসাই দিলে তোমার এখানে যদি দেখো আর ভেক্টরের মধ্যে কে ক্যাপ হচ্ছে 0, তাহলে আমি যদি এটার সাথে 7 কে ক্যাপের ডট গুণন করি, যে এই ভেক্টরের সাথে যদি আর ভেক্টরের সাথে আমার 7 কে ক্যাপের ডট গুণন করি, তাহলে এখানে কি এই জায়গায় কে ক্যাপের মান হচ্ছে 0, 0 into 7, আলটিমেটলি আনসার হবে 0। তার মানে একই তলে হইতে গেলে আমার এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা জানি একই তলে বিদ্যমান, কিন্তু জেড অক্ষটাকে একই তলে না, জেড অক্ষটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা অক্ষের উপরই লম্বভাবে ক্রিয়াশীল। তো আমাদের একই অক্ষে বা একই তলে যদি ক্রিয়া করতে হয়, একই তলে ক্রিয়া করতে গেলে আমাদের এখানে জেড অক্ষ এটার মান 0 হতে হবে। এটার সহগের ভ্যালুগুলো যদি 0 হয় তখনই আমরা বলবো যে না এরা একই তলে বিদ্যমান, এবং এই সূত্রটা ফলো করতে হবে। এই সূত্র এখানে ইজ ইকুয়াল টু 0, এই সূত্র যখন ফলো করবে তখনই আমরা বলবো যে না এটা একই তলে বিদ্যমান।